আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি লালবাগ কেল্লা। আজকে আমি আপনাদেরকে এই লালবাগ কেল্লা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি কি এখানে আছে, কে নির্মাণ করছিলেন, কেন এটা সম্পর্কে আমাদের জানা উচিত। প্রকৃতপক্ষে ঢাকা সম্পর্কে আপনি যদি জানতে চান, বাংলাদেশ সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই এই লালবাগ কেল্লা সম্পর্কে আপনাকে জানতেই হবে। এই যে আমার লোকাল বাস, আমি বাসে উঠে গেছি। বাসে আসলে আমি কোন পর্যন্ত যেতে পারি আমি জানি না। दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है। বাস থেকে নেমে গেলাম। এটা হচ্ছে গুলিস্তান। ঠিক হচ্ছে, রাস্তা পার হইতেছে খুবই রিস্ক নিয়ে, বুঝেন তো। এদিকে হচ্ছে ফুটওভার নাই, রিক্সা দিয়ে যাব। তো রিক্সা দিয়ে আমার 60 টাকা ভাড়া লাগতেছে। এখান থেকে আমি লালবাগ কেল্লায় যাব। কাকা কতক্ষণ লাগবে যাইতে? 10-15 মিনিট। ওকে। বাংলাদেশের কথা চিন্তা করলে আমাদেরকে প্রথম যে জায়গাটার নাম মাথায় আসে সেটা হচ্ছে ঢাকা। তো এই ঢাকা শহর অনেকের কাছে আজব শহর। রাজধানী বলতে আমরা যে জায়গাটা চিনি, এটা অল্প একটু জায়গা, প্রায় উপজেলার মতো একটা জায়গা বা একটু বড় হইতে পারে। তো ঢাকায় আসলে অনেকেই আমরা চিনতে পারি না কোন দিকে যাব, কোন জায়গার সাথে কোন জায়গা, এই সমস্ত বিষয়ে আমাদের প্রবলেম হয়। আমরা লালবাগের খুব কাছাকাছি চলে আসছি। বাইরের অংশ হচ্ছে এটা, লালবাগ গেটের কাছে চলে আসছি। যে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সেই গেট। লালবাগ কেল্লায় ঢোকার জন্য সিরিয়াল ধরে আপনার নিতে হবে, কারণ ডিসিপ্লিন ফার্স্ট। এখানে আসলে আপনি দেখতে পাবেন এরকম সুউচ্চ প্রাচীর। তো এই প্রাচীরের পাশেই একটা মসজিদ আছে এখানে। তো মসজিদের পাশে হচ্ছে আপনার পরিবিবির সমাধিসৌধ এখানে আছে। এর পাশে হচ্ছে প্রশাসনিক ভবন বা হাম্মামখানা। এটা মূলত তৈরি করা হয়েছিল প্রশাসনিক কাজের জন্য। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে বলেন তো? খুব ভালো, খুব ভালো। মানে দেখার মতো সবগুলা মানে এক্সিলেন্ট। 1204 সালে একটা বিখ্যাত ঘটনা ঘটে, সেটা হচ্ছে সেন বংশের পতন হয়। লক্ষণ সেনকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। এই লালবাগ কেল্লার প্রধান গেট যেটা বলা হয়, এটা একসময় নদী কেন্দ্রিক ছিল। এখন তো এগুলো ভরে গেছে। তো এখানে এসে আপনার নদী ভিড়তে পারতো ওই গেটের কাছে। তো এটা হচ্ছে সর্বপ্রথম এবং প্রধান তোরণ এই লালবাগ কেল্লার। তো ওর এই পাশে এই কোনায় একটা আছে, সুড়ঙ্গ আছে। এই সুড়ঙ্গ আর এই সুড়ঙ্গ দুটো হচ্ছে এই লালবাগ কেল্লার সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে রহস্যময় স্থান। এটা স্থাপত্যের কথা বললেই মুঘলদের কথা চলে আসে। 1526 সালে শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করেন সম্রাট বাবর, আর তিনি প্রতিষ্ঠিত করেন মুঘল সাম্রাজ্য। আসলে জায়গাটা খুবই সুন্দর এন্ড ওনারা হচ্ছে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে ভালোভাবে মেনটেন করেছে এন্ড খুবই নিট এন্ড ক্লিন একটা প্লেস। তো সবাই অনেকেই এসেছে দেখলাম এখানে ঈদের ছুটি, তো যেহেতু সবাই পরিবারের সাথে এসেছে ঐতিহাসিক জায়গা এক্সপ্লোর করার জন্য। সো দ্যাটস ভেরি গুড। এভাবেই মুঘল সাম্রাজ্য বিস্তার করতে থাকে। বাবরের পর ওনার ছেলে আকবর, আকবরের ছেলে আওরঙ্গজেব, আওরঙ্গজেবের ছেলে মোহাম্মদ আজম শাহ। খুবই চমৎকার জায়গা, মানে একটা হিস্টোরিক্যাল প্লেস বলতে গেলে এটাই। এই বাংলার সুবেদারি বাবার কাছ থেকে ভিক্ষা নেওয়ার পর প্রশাসনিক কাজের জন্য উনি একটা দুর্গ নির্মাণ করেন। ওই দুর্গের নাম দেন কিলা আরঙ্গবাদ। তখন ঢাকার নাম ছিল আরঙ্গবাদ। ভার্চুয়াল লাইফে বাচ্চাদের নিয়ে আসাটা এখন সবাই আমরা এখন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি। তো আমরা সময় পেলে দেখা যায় এখন হয় বাসায় ঘুমাই, আর বাচ্চা কাচ্চারা মোবাইল বা কম্পিউটার ব্যস্ত থাকে। কিন্তু আমাদের উচিত ওদেরকে অবসর এখানে নিয়ে এসে এর ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জ্ঞান দেওয়া। আর ঢাকার বাইরে থেকে যারা আসে তাদের উদ্দেশ্য করবো, আপনারা আসুন, দেখুন আমাদের ঢাকার ঐতিহ্যগুলোকে, আমাদের ঢাকা সম্পর্কে জানুন। এই দুর্গ মোহাম্মদ আজম শাহ নির্মাণ করার পরেও উনি কিন্তু এটা ব্যবহার করতে পারেনি। 1678 থেকে 1669 এই টাইমের মধ্যেই প্রায় 15 মাস উনি এখানে ছিলেন। এরপর মারাঠাদের দমন করার জন্য বাবা আওরঙ্গজেবের আদেশে উনি বাংলা থেকে চলে যান এবং এই বাংলার দায়িত্ব পড়ে শায়েস্তা খানের উপর। আপনাদের তো অনেক কিছুই হয়েছে এখানে, অনেক ভালো জিনিস হয়েছে। আপনাদের হাইওয়ে হয়েছে আমাদের মতন, খুবই সুন্দর করছে। ট্রেন স্টেশন খুবই সুন্দর করছে, বিল্ডিং গুলো তো খুবই সুন্দর করছে।
সবকিছুই আছে আপনারা, আমাদের যেখানে সব আছে আপনাদের এখানে সবকিছুই আছে। খাওয়া দাওয়া হিসাবে বাইরের যে খাওয়া দাওয়ার প্রোডাক্ট পাওয়া যায় সবই পাইছেন আপনারা, সো খুবই ভালোই আছে এখানে আপনারা। সম্রাট আজম শাহের শেষ পরিণতি সম্পর্কে এক লাইনে যদি বলি, সেটা হচ্ছে ওনার বাবা 1707 সালে আওরঙ্গজেব মৃত্যুর পর ওনাদের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় 3 ভাইয়ের মধ্যে। তো 3 ভাইয়ের মধ্যে 2 ভাই, প্রথম বাহাদুর শাহ এবং আজম শাহ, এই 2 জন যাযাবের যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যাযাবের যুদ্ধে সম্রাট আজম শাহ মৃত্যুবরণ করেন এবং এই সাম্রাজ্যের মালিক হন প্রথম বাহাদুর শাহ। সুবাদার হিসেবে শায়েস্তা খান উনি এখানেই থাকতেন, এইখানে উপরে অংশটা উনি থাকতেন, নিচে আদালত হিসেবে ব্যবহার করতেন। তো উনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই কেল্লাটাকে পুনর্নির্মাণ করার জন্য। উনিও কাজ শুরু করেছিলেন, কিন্তু ওনার মেয়ে পরিবিবি অকস্মাৎ মৃত্যুবরণ করে এবং এই মৃত্যুর কারণে উনি এই কাজটাকে অপয়া হিসেবে মনে করেন এবং এই কারণে এই কাজটা পূর্ণাঙ্গ করেননি। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে গাছগুলোর নিচে বসা জায়গা আছে। বিখ্যাত সিপাহী বিদ্রোহ, এটা সম্পর্কে আপনারা অনেকে জানেন। এই সিপাহী বিদ্রোহ এখান থেকেই শুরু হয়েছিল। আমাদের দেশীয় যে সৈন্যগুলো ছিল তারা এই সিপাহী বিদ্রোহ এখান থেকে শুরু করেছিল। বর্তমান গণভবন, বঙ্গভবন, সচিবালয় আপনারা যেগুলো চিনেন এরকমই ছিল এটা। এখানে হচ্ছে মেইন রহস্য। আপনি যে জায়গায় ঢুকবেন, ঢুকার পর হচ্ছে আপনি কিভাবে বের হবেন এই রাস্তাটা আগে বের করতে হয়। আর এই কাজটা বিভিন্ন রাজা, সম্রাট, যারা প্রধানমন্ত্রী তারা খুব ভালোভাবে জানে যে কিভাবে পালিয়ে যেতে হয়, কিভাবে এক্সিট নিতে হয়। এরকমই একটা জায়গায় আমি চলে আসছি, লালবাগ কেল্লায়। দেখেন এই সেই সুড়ঙ্গ, এদিক দিয়ে হচ্ছে আপনারা একদম বুড়িগঙ্গায় চলে যেতে পারতো, আর বিভিন্ন জায়গায় তারা যেতে পারতো, যদিও এটা বন্ধ করে রাখা হয়েছে এখন। এই যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে সবচেয়ে রাজকীয় গেট। তো এরকম আরও একটি গেট ছিল। এই 2টি গেট মানে 2টি ফটক 5 টাকার বিনিময়ে মঙ্গু নামে এক ব্যক্তি এটা কিনে নিয়েছিলেন, মানে এটা নিলামে ওঠার পর। তো উনি এই 5 টাকা দিয়ে এটা কিনে নেওয়ার পর 2 জন লোক নিয়ে সারা দিন চেষ্টা করেও একটা ইটও খুলতে পারেনি, এরকম শক্তিশালী ছিল এই দেয়ালগুলো। কিন্তু এখানে কোনো পানি থাকে না, এটা নিয়ে কোনো রহস্য আছে কিনা আমি জানি না। তবে যখনই আসি, যতই বৃষ্টি আসুক না কেন, বর্ষা আসুক না কেন, এইখানে আসার পর দেখি এটা খুবই শুকনো থাকে, এখানে পানি জমে না বললেই চলে। এই যে দেখেন এখন অনেকেই খেলাধুলা করতেছে। এখানে দর্শনার্থী যারা আছে তাদের জন্য বিশুদ্ধ খাবার পানি রাখা আছে। তবে এখানে হাত মুখ ধোয়া নিষেধ, শুধুমাত্র পানি খাওয়ার জন্য এগুলো ব্যবহার করতে পারবেন। বিশুদ্ধ খাবার পানির পাশাপাশি যাদের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হবে তারাও এখানে যেতে পারবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। সো আমরা এখন আসছি লালবাগ কেল্লাতে। সো ইটস এ নাইস প্লেস, ইটস রিয়েলি নাইস। সবাই আসবেন, ঘুরে যাবেন, অনেক সুন্দর খোলামেলা পরিবেশ, খুবই নাইস। ভিতরে ঢুকি দেখি কি কি আছে ভিতরে। ভিতরে এর আগে আমি কখনো যাইনি। অনেক মানুষ এখানে, অনেক মানুষ। ভিতরে যাওয়া যায় না, এটা এখানে কাঁচ দিয়ে লাগানো, আবার এখানে তালা দেওয়া আছে, ভিতরে ঢোকা যায় না। শায়েস্তা খান এদিক দিয়ে নামতো। দেখার মধ্যে এটাই আছে যে এই যে কামানটা, শায়েস্তা খান সুবাদার হিসেবে এই লালবাগ কেল্লার কাজ পূর্ণাঙ্গ না করলেও উনি ঠিকই বাংলায় অনেক কাজ করে গেছেন। প্রধানত একটা কাজ হচ্ছে ওনার আমলে মসলিন কাপড় পৃথিবীতে বিখ্যাত হয় এবং এই বাংলায় 8 মণ চাল 1 টাকায় পাওয়া যেত এই শায়েস্তা খানের আমলেই। জমিদার, তালুকদার, ফকির এই ধরনের টাইটেল, যেমন খা, এই খা টাইটেল কিন্তু শায়েস্তা খানের কাছ থেকে আসছে। এই যে আপনারা তাজমহলের মতো একটা জায়গা দেখতেছেন, এটা হচ্ছে একটা সমাধিসৌধ। এটা হচ্ছে শায়েস্তা খানের মেয়ে পরিবিবি। আমরা আরেকটা তথ্য জানতে পারি, সেটা হচ্ছে সম্রাট আজম শাহের সঙ্গে ওনার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু অল্প বয়সী উনি মৃত্যুবরণ করেন।
মসজিদে দেখতে চাইলে অন্য একটা গেট দিয়ে ঢুকতে হবে। তো আজকে আপনাদেরকে আমি মসজিদে দেখাতে পারলাম না। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি তার জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটি ছিল তার প্রধান কারণ। প্রচুর দর্শনার্থী চারদিকে, অনেকের সাথে কথা বললাম, সবারই খুব পছন্দের জায়গা এটা। একবার আসলে বারবার আসতে ইচ্ছে করে, এত সুন্দর একটা জায়গা। ঘুরলাম, খুবই ভালো লাগলো। আর একা একা ঘোরার মজাই আলাদা, আমি এই মজাটা এতদিন খুঁজতেছিলাম। আজকের মতো বিদায়, অন্য একদিন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।